বিশ্বনাথ চৌধুরীর সকল কলাকুশলী এবং আগত দর্শকদের বর্ধমান ক্রাফট সোসাইটির তরফ থেকে জানাই শৈল্পিক অভিনন্দন। শুরু হচ্ছে ধনঞ্জয় বৈরাগীর অথচ সংযুক্ত অবলম্বনে নাটক চুপ দরজাটা। সম্পাদনা সানি চ্যাটার্জি, নির্দেশনা ধ্রুবজ্যোতি কেশ, আলো গোপাল রাজ, আবহ অভিজিৎ কেশ, মঞ্চ ধীরজ মুখার্জি। শুরু হচ্ছে নাটক চুপ দরজাটা। অনুগ্রহ করে দর্শকদের কাছে বলি, আপনারা মোবাইলটা ভাইব্রেট অথবা সুইচ অফ করে রাখুন।
না, বোবা নাকি? আরে তবে যে বেটা ছেলে তোমাকে এই বাড়ির ঠিকানাটা দিয়েছে সেই পাড়াটাকে ভালো করে চেনে না। তাহলে তোমার মতোই কচি মালকে কচি ছেলেকে কেউ এই বাড়িতে পাঠায়? হ্যাঁ? আপনার নাম? তেরি 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 তাও জানো না? এই পাড়ার এই বিড়িওয়ালা, চোলাই মদওয়ালা, বাড়িওয়ালি বেশ সারা তো বটি, তাছাড়া ওই যে বাইরে বেলফুলের মালা বিক্রি করছে, ওরা সবাই আমাদের এক নামে চেনে, তেরি বাবু। হ্যাঁ, যখন সংসার ধর্ম ছিল তখন নাম অবশ্য আমার একটা ছিল, কিন্তু যখন থেকে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি তখন থেকে আমার ওই একটাই নাম, তেরি বাবু। গরু খোঁজা খুঁজছি, চার চারটে মাল এখনো বসে আছে। বাবা, আমার নাকের ডগা দিয়ে কমিশনের বোতলগুলো বেরিয়ে যাবে, তাই তো মনে হয়। এই, যা, এবারে টেবিলে মালের বোতল রেখে দিচ্ছি। সবগুলো আমার বাবুদের দিস না, একটা আমার কমিশনের। চাকরি করে যে কি বাড়ি, ও তুমি বুঝবে না। অন্য কিছু করলেই তো পারে। অন্য কিছু? ওটা ছেলে মানুষ, এটা হলো একটা মাকড়সার জাল, বুঝেছ? একবার জড়িয়ে গেলে না সেখান থেকে আর কিছুতেই বেরিয়ে আসতে পারবে। তাহলে আবার দুঃখ করছেন কেন? দুঃখ? এরা দুঃখ টুক্ষ কিছু না। এই তুমি তো সেই থেকে এসছো, তোমার নামটাই তো জানা নেই। কি নাম বাবা তোমার? আমার নাম? আমার নাম রাজা। রাজা? রাজা। সত্যি রাজা? মিথ্যা বোঝাবে কেন? আপনি হাসছেন কেন? এমনি হাসছি। বলছি হাত মুখটা একটু ধুতাম। হাত মুখটা একটু ধুতাম। ও হাত মুখ ধোবে? যাও এদিকে চলে যাও, ওখানে কল ঘর আছে, কি হাত ধুয়ে নাও। রাজা বাবু, যাও। রাজা বাবু। ছোড়াটা কে রে? না, যখন ওই মাল কিনতে বেরিয়েছিলাম তখন পাড়ার মোড়ে মামার সঙ্গে দেখা। বলছে এই শহরে নাকি কোন মাতব্বর খুন হয়েছে আর তার জন্য পুলিশ তল্লাশি করে বেড়াচ্ছে। তুই ঠিক জানিস? জানি বাবা। কয় দেখেছিস? এগুলো তো সত্যি। বলছি এগুলো তো সত্যিকারের জিনিস। এগুলো বিক্রি করে তো ভালো দাম পাওয়া যাবে। চাইলে তবে না, হ্যাঁ, সেই সুযোগটাই পাবে না। আচ্ছা, মামারা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ধরো ওকে খপ করে ধরে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেল, তখন মোটা দাম পাওয়া যাবে। আচ্ছা তুই রাগ করছিস কেন বল দেখি? আচ্ছা আমরা ধরিয়ে না দিলে কি ও ধরা পড়বে না? ও তো মরতেই বেরিয়েছে। কপালের দিকে চেয়ে দেখবি কেমন মরার দাগ। হয়তো কাউকে খুন করে লোকের হাতে ধরা পড়ে মার খাবে, আর না হলে পুলিশের গাড়ি তুলে নিয়ে চলে যাবে। তারপর ফাঁকা রাস্তায় ছেড়ে দিয়ে বলবে, যা ছেড়ে দিলাম, আর খবরদার এরকম করবি। আর ছেলেটাও বাঁচবার আশায় গাড়ি থেকে যেই নামবে অমনি পিছন থেকে গুলির আওয়াজ, ছেলেটা মাটিতে লুটিয়ে পড়বে, গোটা রাস্তাটা রক্তে ভেসে যাবে আর পুলিশের গাড়ি উধাও হয়ে যাবে। পরদিন খবরে শোনা যাবে কলকাতার রাস্তায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তার থেকে আমরা ধরে দিচ্ছি না। হাত মুখটা ধরে এখন বেশ ভালো লাগছে। কি আপনি এইভাবে কি দেখছেন? এটা ওই ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, তখন কেটে গিয়ে দাগটা হয়েছে। রক্ত পড়েছিল নাকি? অনেকটা। হ্যাঁ, রক্ত দেখে মা নিশ্চয়ই হাউমাউ করে কেঁদে উঠেছিল। রক্ত দেখে মায়ের মুখটা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছিল। প্রথমটা
আর মদ খেলে এমন কিছু ওই রামায়ণ মহাভারত শুদ্ধ হবে না। এই যে দরজাটা একটু লাগিয়ে দেবে তো আমি বেরোবো। হ্যাঁ, বলা তো যায় না, মামারা আবার তার বাড়ির দরজার কোথা দিয়ে উঁকি মারছে কে জানে। ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আমি যাবো আর টুক করে এমনি ফিরে আসবো। গোপনে যে বেচার ভাগ খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে যাকারে কয় সেই কথা ভেবে বলো না, যাক গেল বলে। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ তুমি। খোকা, তুমি তো জানো মা আমি সব পারি না, তাও কেন কানের কাছে বারবার জ্ঞান জ্ঞান করো? আরে দাদা তো আছে, ওকে তো বলতে পারো। কেন সমীর কুমার ওরা? দাদাকে যে কাজে যেতে হয় বাছা, ভারী তো একটা কাজ, ওই একটা সুদ করে পুরো খাতা হিসেব রাখে। তবু তো মাস গেলে কটা টাকা বাড়িতে আনে। এতগুলো লোক কি করে সংসার চলছে তার খবর রাখিস খোকা? কোনো দিকে হুঁশ নেই, তুই শুধু কবিতা লিখে চলেছিস। কেন মিথ্যে কথা বলছো মা? তুমি তো জানো আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি আমার কবিতার খাতা। তাহলে সারাটা দিন করছিস কেন? দেখতেই তো পাচ্ছ সমীর কুমার স্কুলে পড়ছে খোকা। কি হবে পড়ে। পাশ করে যদি একটা চাকরি হা, পাস, আমিও পাস করেছি, পেলাম চাকরি। কিন্তু চেষ্টাই করবি না। কি চেষ্টা করিনি? কত জায়গায় ইন্টারভিউ দিলাম, দরখাস্ত দিলাম, পেলাম চাকরি। শোনো না, ঘরবার লোক না থাকলে না কেউ চাকরি দেয় না। তার বিয়ে এমএ পাস করে ছেলেরা ভ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব। এমন সময় আমি বাকি করবো আর সমীর আর কুমার ওরাই বাকি করবে। কিছু যে একটা করতে হবে রে খোকা। করতে হবে এবং সেই চেষ্টাই করছি। কিসের চেষ্টা? চাকা ঘোরাবার চেষ্টা। মানে এতদিন ধরে যে ক্ষমতা আর চাঁদা করে আমাদেরকে কিসে মানা হচ্ছে, সেই চাকাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে। নীতিবোধ, নীতি কথা এসব ছেলে মানুষই ছড়া ভুলতে হবে, ভোলাতে হবে। ঘড়ির কাঁটাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে। তুই মাঝে মাঝে কি বলিস? আমি যে কিচ্ছু বুঝতে পারি না বাবা। একদিন সব বুঝতে পারবি। কিন্তু আমার খুব ভয় করে। তোর বাবা বলে আজকালকার ছেলে মেয়েগুলো পাল্টে যাচ্ছে, এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা সব থামো থামো থামো, আমাকে নীতি কথা শুনি। ভক্তি শ্রদ্ধা, এই সমাজে ভক্তি শ্রদ্ধা করার মতো একটা লোক দেখাতে পারবে আমায়? এখন দেশ নেতাদের, হ্যাঁ, ওরা বুঝলুক, সাধু সন্ন্যাসী, ওরা ভণ্ড, শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, শিল্পী, ওরা ব্যবসাদার, জ্ঞানী, গুণী, ওরা সবাই মুখোশ পড়ে আছে মা। তাই তো বলছি আমাদের সমাজে সত্যি করে ভক্তি শ্রদ্ধা করার মতো একটা লোক নেই। বাবা মা। কি বললে? বাবা মা, হঠাৎ করে এই কথা বলছো কেন? তোর জবাব শুনতে চাই খোকা। জবাব দেব, সহ্য করতে পারবে তো? খুব পারবো, তুই বল। ওরা জন্ম দিতে জানে, মানুষ করতে জানে, ওরা জানোয়ার। খোকা, তোর বাবা জানো মা, আমি জানো বলতে জানি মা। শরীরে যে তার আজ কিচ্ছু নেই খোকা।
খাবার ইচ্ছে নেই? বেশ তাহলে পরেই খাবে। তা বাবা, তোমার বয়স কত বলতে কি? কেন? না এমনি, একটা সেন্টিমেন্ট। মান, অভিমান, চোখের জলে ছড়াছড়ি। একটা বয়সে না এরকম সব থাকবে, বুঝেছো? তারপর পরে খেতে খেতে তৈরি হয়ে যায়। আসল কথা হলো সোজা ব্যাপারটা ওই সোজাভাবে বুঝতে পারা যায়। ব্যাস, হ্যাঁ। সোজা ব্যাপারটা কি? চুষি কাটি। খুশি গেছি? চুষি কাটি। আমি আমার ছেলে মেয়েদের ধরে দিচ্ছি, বুঝেছো? সংসারের চুষি কাটি। আজ পাটি সাজ তুলছে, কালকে ভাতের হাঁড়ি আলাদা হচ্ছে, রোজ ঝগড়া ঝাঁটি। একটা ছেলেদের বাপের খোঁজ নেওয়ার কোনো অবসরই নেই। আর আমি এই দেশটা বাড়িতে কেমন দিব্যি ওই সকল সুখ অনুভব করছি বলো দেখি। আরে কুসুম, কুসুম এখনো মুখে জমে চুষি কাঠিটাই বলে রেখেছি। এর বাইরের জগতের কোনো খবরই আমরা রাখি না। আশ্চর্য জীবন। আশ্চর্য নয়, এটাই জীবন আর এটাই সত্য। কেন তুমিও তো মুখে একটা চুষি কাঠি ভরে রেখেছো বাবা। সেটা কি? রাজনীতির চুষি। রাজনীতির আপনি কি বোঝেন? তোরা এখানে ফুর্তি করতে এসেছিস, ফুর্তি করবি, তারপর তোদের ঝামেলা বানানোর কি আছে বলি কি? পয়সা দিয়ে এসেছি, করতে? মাগনা আসিনি। আচ্ছা। যা খুশি তাই করো। ও, এটা তোমার বাপের জমিদারি পেয়েছো নাকি? আয়, কে? মুখ সামনে কথা বলবে। কেন? তুমি জানো? তুমি জানো আমি কে? মাথা সুদখোর, চশমখোর, এখন আবার ওই কালোবাজারির কাঁদতে বসেছে। বলে ঠিক বলেছে, কি বলে আমি তুমি? ঠিক বলেছে। এই যে কুসুমরানী, কি হয়েছে? তোমার এই পোষা কুকুরটাকে সামনে কি? নইলে এই নইটা কি করবে তুমি? হ্যাঁ? কি করবে? তুমি লোক যে সব কথা বলছো, সব ঠিক কথা বলেছো। ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঠিক কথা বলেছো। ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঠিক আমি কথা ঠিক কথা বলেছো। বলেছি তো। তাহলে সাই এখানে আজকে একটা হেরেস্ত এই কিসের রাস্তা রাস্তা করছো? এই, বলো। চলো, আমি চলো, চলো। তুমি যেও না, তুমি যেও না। তুমি একটা কাজ করো, আমার বন্দুকটা দাও। আমার বন্দুকটা দাও। আমি বলতে চললাম তো, না, না, তোর বাপ বলতে। তোর বাচ্চা আমাকে বলতেই যাবে এই ব্যাপারটা নিয়ে। তোমার সঙ্গে কি আমার সেই সম্পর্ক? তাহলে বলছো তোমরাই বলছো তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে আমারই কি মন চায় না? ওটাই তো ওটাই তো দেও। আরে কোথায় গেল? যাও। দেও দেখো, যা কিছু হয়েছে কিছু মনে করো না, হ্যাঁ? তোমার দাম আমরা সব দিয়ে যাবো। তাহলে আমরা আসি। হ্যাঁ যাও, আসি। হ্যাঁ যাও, আসি। যাও এখান থেকে যাও। যাও, যাও, বেরো তো এখান থেকে। কি হয়েছে? ওদিকে এই, 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 ওদিকে তাকাও। ঘরের দিকে তাকানো, ওদিকে তাকাও। যাও, যাও এখান থেকে। বলি, টেলিবাবু দরজাটা লাগিয়ে দিয়ে আসবে। টেলিবাবু, ও টেলিবাবু, তুমি অতগুলো লোকের সঙ্গে পেরে উঠলে কি করে? কালোবাজারির যে বাপ, সে আমার এক পেয়ালা বন্ধু, সেটা ওরা জানতো। ও বাবা, তুমি আবার এসব কবে থেকে শুরু করলে গো? আমি তো এগুলো আগে বুঝতে পারিনি, হ্যাঁ? আমি বুঝতে পারিনি। তার মানে এই সম্পর্কটা না আমাকে তো তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, মানে শুরু করতে হবে, বুঝেছো? রাজা বাবু, আমি রাজনীতির নাকি কিছুই বুঝি না। ও তোমার বিপদের কথা ভেবে নিজের মুখখান পর্যন্ত পার করে এমন অবস্থা করে। বটে, আর সব সত্যি কি ওই বন্দুকের নলে থাকে রাজা বাবু? বন্দুকের নলটাকেও তো কেউ কেউ চালায় নাকি? হ্যাঁ, একটা ওনার মাথায় লাগিয়ে দিন, ওনার মাথাটা অনেকটা কেটে গেছে। একটু কেটে লাগলো। এতে কেটে গেছে। এসব জিনিস সঙ্গে করে রাখো নাকি? হ্যাঁ, রাখতে হয়। কিন্তু জায়গায় সব বললে বলো দেখি, মারামারি, গালাগালি, নোংরা, ছ্যা, ছ্যা, ছ্যা। তাই রোগ কি এখানে রোজই হয়? না না, রোজ হয় না, তবে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। ভালো লাগে না। না লাগে না। তাহলে এখানে পড়ে আছো কেন? এছাড়া যার কিছু জানি না গো বাছা। জন্ম থেকে তো এই একটা জীবনই দেখছি, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ। এই একটা সম্পর্কের কথাই জানি। ভালোবাসা কি তা কোনোদিন জানতেই পারবো না। এই লাইনে এসে থেকে শুনছি বাবুরা এসে যত চিৎকার করবে, চেঁচামেচি করবে, সেই মেয়ের তত কদর। আগের দিন বলে
নিজেদের ডাক্তার ডাক। আমাদের কাছে এটা সব ঠাক পুরো হয়েছে। এখানে তো আর মুখোশ পরে থাকা যায় না। আসলে তুই বড্ড ছেলে মানুষ, এসব বুঝবি না। না, কিন্তু গুরুদা যে বউ তার সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আমাদের আন্দোলনের আলোকে সর্বাধিক আলোকিত করতে হবে, সেটাই আমাদের এক এবং একমাত্র কর্তব্য। কি হলো গুরুদা? তাহলে এটাও কি আমাদের আন্দোলনের কোনো কার্যক্রম? বলি শুধু লুকিয়ে বা বুঝতেই কেমন করে বল দেখিস, হ্যাঁ? ওই স্বদেশী আমলে কম বীর পুরুষ ওই গোড়া পুলিশের ভয়ে এই অঞ্চলে গা ঢাকা দিয়েছিল, তা তুই জানিস, হ্যাঁ? ওই তো টেরি বাবু, সে তো নিজেও স্বদেশী করতে গিয়ে এই অঞ্চলে গা ঢাকা দিয়েছিল। আবার আমাকে নিয়ে বললা কেন? টেরিবাবু স্বদেশী করতো? হ্যাঁ, স্বদেশী করতো। বোমা মারতো, বন্দুক পর্যন্ত চালাতো। তবে মারতো শুধু এই লাল মুখ গোড়া পড়তো। তখন থেকেই তো ওর সঙ্গে আমার ভাব। তারপর জানিস, অনেকদিন দেখা হয়। কিন্তু কথায় বলে স্থান মাহাত। টেরিবাবু আবার এলো। কি করতে জানিস? স্বদেশী করতে। স্বদেশী করতে? হ্যাঁ হ্যাঁ, স্বদেশী করতে। যদি এখানে ওরই মতো কেউ লুকোতে আসে, আচ্ছা দাঁড়, আমি টেরিবাবুকে বলবো আজকে নিজের মুখে তোকে সব কিছু বলবে। ও বাবা, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শুনছো, ছেলেটাকে নিজের মতো বলতে পারছে না। আমার সম্বন্ধে মিথ্যে কথা বলে ছেলেটাকে কুচি কুচি বলা হলো তো? সব মিথ্যে কথা কয়েছি আমি। এই দেখো, আপনার সত্যি কথা বলার মতো মিথ্যে সময় নেই। বুঝেছো না? দেবো না এই টেরিবাবু চিরকাল এই টেরিবাবুটাই ছিল। আমার শুধু স্বপ্ন ছিল, আদর্শ ছিল, ভালোবাসা ছিল। এই দেশটাকে আমি ভীষণ ভালোবাসতাম, আর সেই জন্য পরাধীনতা বোঝাতে আমি স্বদেশী আন্দোলনে নেমেছি। আমার বাবা, বুঝলেন, আমার বাবা পুলিশের বড় অফিসার ছিলেন, আর সেই জন্যই স্বদেশী করাটা আমার কাছে খুব সহজ হয়েছিল। আমরা সেই সময় সংগঠন তৈরি করেছি, কত সময় আত্মগোপন করে কত ছিলাম। আরে সেই সূত্রেও তো ওই কুসুমের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারপর সব কেমন গোলমাল হয়ে গেল। কেন, কি হয়েছিল? আমার বাবা হঠাৎ মারা গেল। আমি পরিবারের বড় ছেলে, কলেজ থেকে পাস দিয়ে বেরিয়েছি। পুলিশের কর্তৃপক্ষ বলল যে আমাকে নাকি পুলিশের চাকরিতে বহাল দিতে হবে। আমি মাকে বললাম, মা গো, এই কাজটা আমি করবো না, এটা তো হবে আমার কাছে আত্মহত্যার সমান। আমার মা সে কথা শুনল না। আমি মায়ের পা ধরে কতবার বলেছি যে মা গো, আমি স্কুলে মাস্টারি করবো, আমি টিউশনি পড়াবো, ভাইকে দেখবো, বোনের বিয়ে দেবো, তোমাকে মাথায় করে রাখবো মা, কিন্তু পুলিশের চাকরির হানি কাটে আমাকে বলে দিও না মা। কিন্তু আমার মা, আমার গর্ভধারিণী মা, কেটে কেটে ওই আত্মীয় স্বজন সব জড়ো করে আমাকে জোর করে পুলিশের খাতায় নাম লিখিয়েছে। আমাদের কথা ছিল আমরা যাবো বিহার, সেখানে এক বুড়া ম্যাজিস্ট্রেটকে সাহায্য করব। সেই জন্য সেদিন রাতে ওরা আমার বাড়িতে এসেছিল। আমার বাড়ির দরজাটা ঠক ঠক করে করা নাড়ছিল, হ্যাঁ। আর আমি ঘরের একটা কোনায় চুপটি করে লুকিয়ে বসেছিলাম। আমি ওদের সামনাসামনি দাঁড়াতে পারিনি, আমি ওদের চোখে চোখ রেখে বলতে পারিনি যাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমি তাদেরই খাতাতে নাম লিখিয়ে দিই। কিছুক্ষণ পর দরজার ঠক ঠক আওয়াজটা থেমে গেল। তারপর বোধহয় কথা শুনে ফিরে গেল। তা আমি সেই ডাক্তারে বলতে পারি অনুসূচনার যন্ত্রণায় সারা রাত বিছানায় ছটফট করেছি, আর খালি কানে বেঁচেছে দরজার কি করা নাড়ার আওয়াজ। এখনো কত রাত আমি ঘুমোতে পারি না, সারা রাত বিছানায় ছটফট করি, আর খালি কানে বাজে দরজার ওই ঠক 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 করা নাড়ার আওয়াজ, আর মনে পড়ে যায় সেই কাল রাত্রির কথা। আমি তো সেই রাত্রিরেই মরেছি গো। আর যে পড়ে রইল সে সমাজের চোখে কৃতি পুরুষ, মাইনের 3 গুণ রোজগার।
ডাক আসে, সেই ডাক এলে সাড়া দিও। মরতে হয় মরো, কিন্তু আমার মতো ভূত হয়ে বেঁচে দেখো না। না, বেঁচে দেখো না। এসব অলক্ষণের কথা বলছো দিলীপবাবু? অনুক্ষণের কথা নয় গো, আমি তো সত্যি কথাই বলছি, যাতে ও ও আমার মতো ভুলটা না করে সেটাই বলছি। ভুল কেউ করে না কে? হ্যাঁ? ভুল কেউ করে না। তোমার যা করার ছিল তুমি তা করেছো। ও ছেলের যা করার তাই করবে। ভাগ্যটাকে কেউ পাল্টে দিতে পারে না কে? আরে কুসুম, আরে তোমার মা দিয়েছিল তোমাকে অভিনেত্রী হতে না দিয়ে, আর আমার মা দিয়েছিল আমাকে আত্মহত্যা করতে। অভিনেত্রী? কি অভিনেত্রী? বলো কুসুম, আজকে যে জীবনের জন্য তোমার এত আফসোস, সেই জীবন তোমার কে করে দিল সেই কথা ওকে বলো। তা না লোক বুঝবে কি করে যে এত কবি সাহিত্যিক সবাই ওই দেখ রে মায়ের মহিমার কথাগুলো লিখে গেছে, অথচ কত মা যে তাদের সন্তানদের দয়া দিয়েছে সেই কথা ওকে বলো না। তা তো পাল্টানো যায় না। মা, এই যে বাড়ি দেখছিস না, এই বাড়ি হলো আমার দিদিমা। তবু সুন্দর। আমার দিদিমা একসময় পাঠ করছিলেন থিয়েটারে রবি মডেলদের সঙ্গে। কখনো ক্লাসিক থিয়েটার, কখনো এমআরএন থিয়েটার, এমনকি মিনার হাতে। ছেলেবেলা থেকে আমি যে স্বপ্ন দেখেছিলাম আমি বড় হয়ে থিয়েটার করবো, কিন্তু বলবো না। জানলে চুপির নাম শুনেছিস? আমার মাকে বলতে চাইছিস? ওদের এই জায়গা হলো তীর্থস্থান, তবে পুরুষদের জন্য, মেয়েদের জন্য না। সত্যি কত রকম মানুষের দেখলাম, চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদের কথা ছেড়ে দিল। কত নামি দামি লোক যাদের লোকে মারলি গুলি করে, কাগজে ছবি বেরোয়, তাদের এক এক সময় এমন অবস্থা হয়েছে যে কাঁপতে মুড়ির মতো ঘর ঢাকা দিয়ে বার করতে হয়েছে। আর আমার মতো কত মেয়ের যে কপাল পড়েছে তাদেরকে ভালোবাসি। সেসব মহাপুরুষদের নামে নিন্দা করে হবে কি বল? এও কালটা তো গেছে বড়। এই বাবু, আমি কি কথা বলছিলাম বলো দেখি? ওই যে তোমার মায়ের কথাই তো বলছি। ও, হ্যাঁ, আমার মা। আসলে আমার মায়ের আসল নাম ছিল যুগল। চেহারাটা ছিল লম্বা, চওড়া, রসাশয়ী, টানা টানা দুখানা চোখ। তাই তোকে জানলে চুরি বলতো। সবাই বলতো মা নাকি খুব ভালো গান গাইতে পারতো। আর সেই গানের গলাটি পেয়েছি আমি, হ্যাঁ। আর দিদিমার মতো অভিনয় করার ক্ষমতা যা যা আমার মা পায়নি। মা তো ভালো অভিনয় করতে পারতো না। তাই আমার এই মঞ্চের উপর দাঁড়িয়ে অভিনয় করার কথাটা সে কিছুতেই মেনে নিতে চায় না বলে। কতবার মাকে বলেছিলাম, মা গো, আমার চাই না, আমার সোনা গয়না কাপড় জামা কিচ্ছু চাই না। আমি মঞ্চের উপর অভিনয় করবো, আমি তোমাকে দেখবো, আমি সংসারটাকে চালাবো। কিন্তু আমার মা সেসব না শুনে 14 বছর বয়সে আমাকে এই গাড়িটা বিক্রি করে দিল না। আমার মা আমাকে বিক্রি করে যেটা হতে চায় সেটা হতে পারে না, এটাই বোধহয় আমাদের জীবনের ট্র্যাজেডি। কি বললি? মানে এই দুঃখ, কষ্ট, ব্যথা, মানে তোর আমার কিসের দুঃখ, কিসের কষ্ট শুনি, হ্যাঁ? আমিও তো তোমাদের মতোই। বলছে। যা চেয়েছিলাম তা কি হতে পারলাম? কি হতে চেয়েছিলি কি তুই, হ্যাঁ? আমি খুব সুন্দর কবিতা লিখতাম, বলবে? অথচ এই অভাবের সংসারে সবকিছুই বিলাসিতা, তাই ফেলে দিয়েছি। ওই দেখ, ফেলে দিয়েছি বলে হয়, হ্যাঁ? বলি আমাকে একখান কবিতা শোনা। না, আমি পারবো না, আমার মানে লেখার মনটাই আমার না নেই। না না না, সব মন আছে। বলি আমাকে একখান শোনানো যায়, শোনা। বটে, হ্যাঁ, বল। তুমি পারবে না এই টেরিবাবুর সাথে সুখে সংসার করতে? ও বাবা, ও পারবো? হ্যাঁ, আমি তো তার মধ্যে বেয়ে বেয়ে উঠে গেছি। প্রথমে কাশি যাবো, কাশি? ওরা তীর্থস্থান বলে না। কত জানা চেনা ভদ্রলোক যেতে বলে, আমার সে আর যাওয়াই হয় না। তুই কথা দিলি, তুই এই জীবন ছেড়ে মা বাবার কাছে ফিরে যাবি। আমি বরং তোমার কথা দিচ্ছি, তোমার একটা কবিতা শোনাবো। আমি যদি ফিরে যাই তাহলে এই সমাজ বদলের লড়াইয়ের কি হবে, যেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তোমার আর টেরিবাবুর দরজায় কেউ করার হবে না। নিয়ে যাবো তোমাদের সেই দেশে যেটা নিয়ে চল আমাকে সেই দেশে। নিয়ে চল আমাকে সেই দেশে। যেথা বহুরূপে যে নৌকা
ডিউটি করেনি এদিকে। তাছাড়া আজকাল যে একটা ঝামেলা শুরু হয়েছে না, একবার একটা খবর পেলেই হলো। দিন নাই রাত নাই শুধু তল্লাশি চালাও আর তল্লাশি। খবর পেয়েছেন বুঝি এই পাড়াতেই এসেছে? হ্যাঁ তা না হলে এত রাতে সকলকে বিরক্ত করতে আসবে। তুমি সারাদিন বাড়িতে ছিলে? ছিলাম তো। সন্দেহজনক না, কাজ না, 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 কেউ না। বাবুরা সবাই এসেছিল? হ্যাঁ, এসেছিল। চলে গেছে সবাই? একজন ছাড়া। ও, তাহলে তো আমাকে একটু ভিতরে গিয়ে দেখতে হয়। কি করছেন? বেচারা লজ্জা পাবে না? তার সঙ্গে কথা বলছো তুমি? কে এলো? তোর জম বলে এটা বুড়ো না ছোড়া? ঘটনা। তাহলে তো আমাকে একটু ভিতরে গিয়ে দেখতেই হচ্ছে। কি করছেন বলুন তো? উনি জানেন, সেই যে আগের বার এসেছিলেন না, তখন থেকে আপনার ছেলে একদম মাল সরিয়ে দিয়েছে। আসুন। good, তো নষ্ট হয়ে গেছে। কি বলে? এ বাড়িতে মেয়ে মানুষ নষ্ট হয়। মান না। আসুন, আসুন। না না, ডিউটির সময় তো মদ খেতে পারবো না। না, 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 না। হ্যাঁ, আমি বরং এই এই যে ঘর- শুনুন না। যে ডিউটি এভাবে তাও ঘরে কি করে থাকবে? হ্যাঁ? উনি আসুন, খান, তারপর নিয়ে যাবেন। বেশ, চলো, তোমার কথাতেই না হয় বুঝলাম। তবে কথা দাও, এদিকে যদি কোনো রকম ঝামেলা হয়, তাহলে খবরটা প্রথম আমাকে দে। আপনাকে ছাড়া আর আমি দেবো বলুন? মিথ্যুক। এই, কিন্তু এই এতটা মদ? আহা, এ মদ নয় বাবা। এ আপনার ছেলে ধরার ফাঁদ। একে আমরা যে কত ছেলে ধরি, আপনি একবার খেয়ে দেখুন না। যাকে চাইছেন আপনার পায়ে এসে ফেলবে। রসিকতা কিছু জানো, হ্যাঁ? কিন্তু এই এক ঢোক, হ্যাঁ? এক ঢোক খেয়ে কিন্তু আমি আগে ওই ঘরে গিয়ে ডিউটিটা সারবো। আচ্ছা, সেটা হবে। আগে এক ঢোক তো মারুন। সত্যি জিনিস কমায়নি। তারপরে কৈলাস তলিয়ে দিল। এবার আর একটু খেয়ে দেখুন। পৃথিবী যাকে চাইছে সব আপনার পায়ে এসে ফেলবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও মা, আপনি তো ভয় পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? তোমার সাহস তো কম নয়। তুমি বলছো আমি ভয় খাচ্ছি। তাই তো দেখছি। বেশ, সুরানি, একটা গান ধরো তো। হ্যাঁ, জমিয়ে নেশাটাই করি। নিন, শুরু করুন। ওই দেখা যায়, আহ, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মানুষ বেড়া, ভ্রমরেতে করছে ভ্রমরেতে করছে কোকিলতে দিয়েছে সারা, চারদিকে মানুষ বেড়া। আরে কি? থামা, থামা। কি হলো? এই বন্ধ করো। আহা, এই তো শুরু হলো। আমাকে উঠতে হবে। উঠতে হবে মানে? এই কোথায় যেন যাবো বলো। বাড়ি যাবেন বলছেন? এই ঘরে, এই ঘর। এই না। আপনি কিন্তু ওই ঘরে যাবেন বলেন। আপনি এসে থেকে খালি বলছেন বাড়ি যাবেন, বাড়ি যাবো? ঠিক আছে, খুশি জানি। হ্যাঁ। মদ খেলাম আর আমার কিছুই ঠিক থাকে না। তাই তো দেখছি। তাহলে আমি ওইটা ছিল না। আসছি। আসছি। হ্যাঁ, এদিকে না। ওদিকে নয়। হ্যাঁ, এদিকে না। ও, এদিকে। হ্যাঁ। যান। আসছি কুসুম রানী। আসবেন। সাবধানে থেকো। দেখি বাবু, দেখি বাবু, চলে গেছে। এসো। বিদায় হয়েছে। দেখি বাবু, তাড়াতাড়ি এসো। তুমি শিগগিরি এসো। তুমি একটা কথা বলো, কি করে এলো, কেন এলো? এটা বলতে পারবো না, তবে তবে তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা বলতে পারি ওই ছেলেটার সঙ্গে। না, তুমি ওর সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। তুমি দেখেছো ও কেমন ছেলে। আমার কথাটাকে শুনো। কি? ছেলেটা যখন এ বাড়িতে প্রথম এলো তখন ওর চোখ ভাব খেয়াল করেছিলেন? করনি না? ওই আমি যখন স্বদেশীদের পেছনে দৌড়তাম আর ওরা যখন আমার ভয়ে দৌড়তো তখন ওদের চোখ মুখের ভাবটা যেরকম থাকতো এই ছেলেটার ঠিক ওই রকম। ওর পেছনে ঝোলা ছিল না? কি হচ্ছে টেলিফোন?
হবে না। কি হবে এসব জেনে? ওসব একটা ছেলে নিয়ে ও এসছে, ও চলে যাবে, আমার ওসব দেখার তো কুসুম, রক্ত রক্ত, যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই। করেছে তা কতদিন এই লাইনে হলো, এখনো মায়া, মমতা, ভালোবাসা। আরে কি হবে ওর কথা ভেবে, ও আমাদের কে হয় শুনি? তাহলে আমাদের তো কেউ না, তবু আমরা জানি নোংরা জীবন ছেড়ে ভালোভাবে বাঁচতে পারি, ও ছেলে তাই চায়। অথচ আমার ছেলে আমাদের কেউ না, এই হলো মেয়ে মানুষ, এক মান্ডির সেন্টিমেন্ট। মায়া বাড়বে না। যে কোনো মুহূর্তে পুলিশ এখানে চলে আসতে পারে, আর এখানে যা প্রমাণ আছে তা তোকে গ্রেফতার করা সহজ। তুমি আগে ছেলেটাকে ডাকো। ঘুমোচ্ছে মানে? এখন ঘুমোনোর সময় পুলিশ চলে এলে কি কথা বলবে বুঝতে পারছো না? এটা বাবা, তুমি আমার মাথায় কতদিন এভাবে হাত তোলাওনি বাবা? আমার মনে আছে ছোটবেলায় যখন আমার ঘুম আসতো না, সারা রাত ছটফট করতাম, তুমি বলতে খোকা শুয়ে পড়। আমি তোর মাথায় গলায় হাত তুলে দিয়েছি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুম নামে আসতে জানি না। গভীর ঘুম। বাবা, তোমার আমার সেই ছোটবেলায় কবিতা লেখার কথা মনে পড়ে? আমরা তো এসেই কুচি কুচি মাছ ধরছে বাবা আর 3টে চুনো। তুমি সবাইকে ডেকে বলেছিলে এইটা আমার ছেলে লিখেছে, ও একদিন মস্ত বড় কবি হবে, তোমরা দেখো। বলো না, এই অভাবের সংসারে আমার কবি হয়ে ও চাকরি। একদিন বিনা কারণে বাবার স্কুলের চাকরিটা চলে যেত। বাবা চাইতো বাবার ছাত্ররা খুব ভালো করে লেখাপড়া শিখে, তাই খুব কঠোর হাতে তাদের প্রত্যেকের খাতা দেয়। একদিন পরীক্ষায় অনেকজন ছাত্রছাত্রী ফেল করায় তাদের গার্জেনরা বাবার শত্রু হয়ে দাঁড়ায়। সেক্রেটারিকে অনেকটা টাকা দিয়ে তারা বাবার স্কুল থেকে তাড়িয়ে দেয়। এরা কাটতে লাগলো। এক এক করে মায়ের সব গয়না জমা করলো ওই অধীর কাকার প্রতি। এখন ওই অধীরের নজর পড়েছে আমাদের বাড়িটার উপর। আমার মনে আছে কোর্ট থেকে ডিগ্রি জারি করবার আগে ওদের তোমাকে একবার সাবধান করতে এসেছিল। তুমি চামারটার পায়ে হাত দিতে বাকি রেখেছিলে। সেদিনকার মায়ের বলা কথাগুলো আজও আমার কানে বাজে। তুমি অপয়া, তুমি মরলে আমরা বাঁচি। সেদিন তোমার উপর কোনো করুণা হয়নি, তোমার উপর রাগ হচ্ছিল। কেন মুখ বুঝে সব সহ্য করছো? কেন কোনো কথার প্রতিবাদ করছো না? আর যদি সামর্থ্য গুলোয় কেন গলায় তুলে দিচ্ছ না? বাইরে তারা তন্ময় হয়ে আসছিল। আমি বাড়ি থেকে সমস্ত সম্পর্ক কাটিয়ে দিলাম। আলাপ হলো কুলুদা ইব্রাহিমদের সাথে। ওদের চোখে তখন এই সমাজটাকে বদলে দেওয়ার স্বপ্ন। ফিরে গেলাম ওদের সাথে। পরদিন শুনলাম ওরা তোমার স্কুলে যাবে পরীক্ষা লন্ড করতে। গেলাম ওদের সাথে। গিয়ে ছুটি নিয়ে হেডস্যারের ঘরে ঢুকতে দেখি ঘরের এক কোণে বসে ওই সেক্রেটারি ঠক ঠক করে কাঁপছে। গিয়ে বললাম এক চড়। উন্মুড়িতে পায়ের কাছে এসে বলছে, বাবু আমায় কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করবো। মনে পড়ে গেল কেমন পান চিবোতে চিবোতে ওই মুখ দিয়ে আমার বাবাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল না? গিয়ে মারলাম এক লাথি। আর দাঁড়াইনি সেখানে। আমি বাড়ি চলে গেলাম। বাড়ি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আমি মনে মনে বললাম, বাবা তোমার অপমানের বদলা নিয়েছি, আপোষ করিনি। পরদিন সকালে চলে গেলাম ওই অধীরের গলি। ব্যাটা ধরা পড়লো আমাদের সামনাসামনি। আমার মনে আছে সেদিন রাত্রে তুমি বলেছিলে খোকা অধীরকে কারা কেটে ফেলেছে জানিস? আমি কিছু বলতে পারিনি। আমি শুধু মনে মনে জানতে চেয়েছিলাম এই ঘটনায় তুমি দুঃখ পেয়েছো না খুশি হয়েছো? প্রথমবার দলের পুরো দায়িত্ব নিয়ে চলে এলাম কলকাতায়। শহরের রাস্তা ঘাট কিচ্ছু জানি না, কাকে মারতে হবে তাকেও চিনি। চুপ করে দাঁড়িয়ে নিলাম একটা গলির মুখে। দেখলাম দূর থেকে এক চৌড়ো ভদ্রলোক হাতে বাজারের থলি নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে।
আমি আমার হাতে ছোড়াটাকে শক্ত করে এগিয়ে গেলাম সেদিকে। চোখে চোখ পড়তেই দেখলাম কি বেরু, কি অসহায় সেই চাউনি। কোন রকমে বলে উঠলো খোকা। আর ততক্ষণে আমি সঙ্গীতের ছড়ায় চুল ছুটেছে গলা, বুক, পেট, আর সেই তাজা রক্ত এসে লেগেছে আমার জামায়। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি কিছু বুঝে উঠতে পারিনি। আমার সঙ্গীরা বললো পালা, দাঁড়িয়ে গেছে কেন, দৌড়ো। আমি কিছু বুঝতে না পেরে দৌড়তে থাকলাম। দৌড়ে রাস্তাঘাট, মাঠ, বাড়ি ঘর সব বেরোলাম। আমি দেখি আমার চারদিকটা তো ঝাপসা কেন। বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। বাবা আমার চারদিকটা তো ঝাপসা কেন। বাবা আমার চারদিকটা তো অন্ধকার কেন। চিঠিবাবু, আমি বলেছিলাম না ওখানে খুন করে। করিনি না, পারিনি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, নাহলে এরপর পুলিশ এলে কিন্তু তুমি চুপ করো। তুমি কেন ছেলেটাকে মিথ্যা ভয় দেখাচ্ছ? আমি মিথ্যে ভয় দেখাচ্ছি না কুসুম, আমি মিথ্যে ভয় দেখাচ্ছি না। এখন শুধু পুলিশ নয়, ওর দলের লোক ওকে খুঁজছে। আর কারণ ওর চোখের সামনে একটা খুন হয়েছে, আর তার জলজান্ত সাক্ষীও। আর এসব কাজে এরা কোনো সাক্ষী রাখে না কুসুম। একবাবু ঠিকই বলেছে। আচ্ছা, সেদিন ওই তোমাদের সেক্রেটারিকে তোমার দলের লোক মেরে ফেলেছিল, কিন্তু ওদেরকে মেরে ফেলেছিল তো, বুঝতে পারছো? না না না, শোনো শোনো, ওদের ছিল সুৎখর বাপ্পা ছিল। না না, তার কারণ সেক্রেটারি সেদিন এদের কাউকে হয়তো চিনতে পারেনি, কিন্তু অধীর কাউকে চিনে ফেলেছিল। আর সেই কারণে দলের লোক অধীরকে খুন করে ফেলেছিল। আর ঠিক একই কারণে এখন কেউ দলের খুন করে। না না, তোমাদেরকে বিপদে জেলে আমি যেতে পারি না, বরং আমি চলে যাবো। ফিরে যাবো মা বাবার কাছে। ওরা এসেছে আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি তো যেতে পারবো না। আমি তো মরে গেছি, ওদের চলে যেতে বলো, আমি যেতে পারবো না। ও আমি যেতে পারবো না, ওদের চলে যেতে বলো, ওদের চলে যেতে বলো, আমি যেতে পারবো না। আমি মরে গেছি, আমি যেতে পারবো না। না 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 না, মা আগো মা, তুমি যখন তুমি চলে যেতে পারবো না, আমি পারবো না। আমাকে বাঁচতে দাও মা, আমি তোমাদের উপর সংসার চালাবো মা। ওদেরকে দাঁড়িয়ে দাও মা, ওরা আমায় খেয়ে ফেলবে মা। আমি জানতাম ওরা আসবে। তোমরা আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিলে না? না, কিন্তু আমি তো চলে যেতে পারবো না, জানো তো আমি জেরিবাবু হয়ে যাবো। বাবা তোমার দেওয়া কথা আমি রেখেছি, অন্যের সাথে আপোষ করিনি, প্রতিশোধ নিয়েছি। একটি দরজা মনে মনে কথা বলে, বাইরে থেকে সে ভেতর বাঁচিয়ে চলে। বাইরের রোদ, ঝড়, বৃষ্টি সে মাখে, ঘুমের পোকারা তার দেহে ঘর আঁকে। তার পিছনে মুখ ঢাকে কত কান্না, তার আড়ালে সজ্জিত চুল পান্না। কত অভিমান, সাক্ষ্য প্রমাণ নিয়ে চুপ করে থাকি মুখেতে দরজা দিয়ে। কতবার তাতে আঘাত এসেছে জানো, ভেতর থেকেও আঘাত তাকেই হান। দুই আঘাতের ভিড়ে চুপ দরজাটা দাঁড়িয়ে থাকবে